ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা নানা ধরনের কৃষিমূলক অনুষ্ঠান আপনাদের জন্য পরিবেশন করে থাকি। আজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার সালতোরা ব্লকের অন্তর্গত পাটদোহা গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামের কয়েকজন কৃষক বন্ধু যারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন, এবং রয়েছেন কৃষি বিশেষজ্ঞ হিসাবে সাগর বন্দ্যোপাধ্যায়, সহ কৃষি অধিকর্তা, শস্য সুরক্ষা, বাঁকুড়া। আমরা প্রথমেই কৃষক বন্ধুদের কাছ থেকে জানতে চাইব তাদের সমস্যার কথা বা তাদের কৃষির অভিজ্ঞতার কথা। আপনার নাম কি? আমার নাম ভোলানাথ মাঝি। আপনি কি কি চাষ করেন? আমি সূর্যমুখী, গম চাষ এবং অড়হর, আখ চাষ, সবজি চাষও করি। তো এই মুহূর্তে আপনার জমিতে কি কি আছে? এই মুহূর্তে আজ সূর্যমুখী আছে, গম আছে, অড়হর আছে, কিছুটা আখ আছে। তো এই যে সূর্যমুখী চাষ করেছেন, কিভাবে করেছেন? এই মোটামুটি আর বাচ্চা 3 থেকে 4 বার লাঙল দেওয়া হয়েছিল প্রথমে, তারপরে মূল সার দেওয়া হয়েছিল, দিয়ে বীজটা 1 ফুট দূরত্ব বীজ দেওয়া হয়েছিল। বীজটা দেওয়ার পর মোটামুটি দিন 15-20 পর একটা সেচ দেওয়া হয়েছিল। এখন কেমন দেখছেন গাছ? এখন মোটামুটি গাছটা ফুট 3 পর হয়েছে। আচ্ছা, গাছ এর আগে কি সূর্যমুখী চাষ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তো ফলন কেমন হয়েছিল? ফলন গত বছর, আগের বছরের ফলনটা খুব ভালো হয়েছিল। এবছর কি ফলন ভালো হওয়ার আশা রাখেন? গাছটা খুব একটা স্যার ভালো ওঠেনি এবছর, গাছটা কমের দিকে। কেন ওঠেনি তার সেই ধরনের কোনো সমস্যা কি বুঝতে পারছেন? এখন স্যার সমস্যাটা বোঝা যায় না, বীজটা আসলে নামিতে বোনা হয়েছিল, ওই জন্য গাছটা এবছর কম উঠছে। তো এ ব্যাপারে কি করলে মানে ভালোভাবে সূর্যমুখী চাষ করা যেতে পারে, আমরা বিশেষজ্ঞর কাছ থেকে জেনে নেব। কৃষক বন্ধু সূর্যমুখী চাষ ভালোভাবেই করেন, এটা বোঝা যাচ্ছে যে উনি সূর্যমুখী চাষ গত বছরের আগের বছরও করেছেন এবং ভালো ফলন পেয়েছেন। এখন ওনার গাছের যেটা উচ্চতা হয়েছে, প্রায় 3 ফুট উচ্চতার গাছ হয়ে গেছে। এটা আমরা আশা করছি যে কৃষক বন্ধু ডিসেম্বরের 15 তারিখের আশেপাশে গাছ লাগিয়েছেন। সূর্যমুখী চাষের অত্যন্ত যেটা উপযোগী সময়, সেটা যদি কৃষক বন্ধু নভেম্বরের 15 তারিখের মধ্যে লাগান বা কার্তিক মাসের মধ্যে লাগান, তো একটু দেরি হয়েছে, তবুও সূর্যমুখীর ক্ষেত্রে যা আমাদের এখানে কৃষক বন্ধুরা সবসময় লাল সর্ণ ধানের চাষের পরে সূর্যমুখী লাগান, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলবো কৃষক বন্ধু খুব বেশি দেরি হয়নি। অর্থাৎ 3 ফুট হাইটের গাছ হয়েছে এবং মানে যেটা মাঠ ঘুরে দেখা যাচ্ছে, সেটা গাছের উপরে যেটা ফুলের যেটা ইনিশিয়াল স্টেজ, সেটা চলে এসছে এবং ফুল ফুটে যাবে আজ থেকে মাসখানেকের মধ্যেই। অর্থাৎ যখন প্রচণ্ড গরম পড়ে যাবে, যেটা ডেসিকেশন অফ পোলেন হয়, সেই অবস্থায় কৃষক বন্ধু পড়বে না। এবং মাঠ ঘুরে যেটা আমাদের অভিজ্ঞতা, সেটা হচ্ছে কৃষক বন্ধু এবছরও 2.5 থেকে 3 কুইন্টালের মতো ফলন পাবেন। তবে একটা জিনিস যেটা বলবো, যে সূর্যমুখীর রুট খুব একটু গভীরে যায়, ফলে কৃষক বন্ধুকে একটু গভীরে চাষ দেওয়া এবং রাসায়নিক সারের সাথে সাথে আরেকটু বেশি করে জৈব সার দেওয়ার ব্যাপারে একটু যত্নবান হতে হবে। আমরা যেটা দেখছি যে কৃষক বন্ধুরা রাসায়নিক সার প্রয়োগ করছেন, কিন্তু জৈব সারের প্রয়োগটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এতে রাসায়নিক সারের যেটা এফিকেসি, সেটা কমে যাচ্ছে। ফলে এবং সূর্যমুখী যে গোত্রীয় ফসল, সেটা হচ্ছে একটা ভোরাসিয়াস ফিডার গ্রুপের, অর্থাৎ জমির প্রচুর যেটা উপাদান, খাদ্য উপাদান, সেটাকে আপটেক করে। ফলে কৃষক বন্ধুকে জমিতে যেটা রাসায়নিক সার এবং জৈব সারের যেটা ব্যালেন্সিং করা, সেটা করে ওনাকে চাষ করতে অনুরোধ করব। তাহলে কিন্তু প্রতি বছরই উনি একটা ভালো ধরনের ফলন, অর্থাৎ বিঘাতে 2.5 থেকে 3 কুইন্টাল সূর্যমুখী। এখানকার বিঘার পরিমাণ যেটা অবশ্য, সেটা কৃষক বন্ধুরা আমরা যেটা হিসাব করে দেখছি, 100 শতক অর্থাৎ 1 একরে ওনারা বিঘা বলেন, সেক্ষেত্রে ওনাদের এখানে প্রায় ওনাদের বিঘা মাপে 7.5 থেকে 8 কুইন্টাল ফলন ওরা ভালোভাবে পাবেন। সূর্যমুখী চাষের ক্ষেত্রে কি করতে হবে আমরা জানবো পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম বিচিত্র মণ্ডল। কি কি চাষ করেন? আমি এসে প্রথম চাষ করছি সূর্যমুখী, আর বছর 10 বার আখ চাষ করছি। আখ চাষের মোটামুটি ভালো। আর অর্ডারও বুনি ছিল, অর্ডারও চাষ করি।
খেসারি অড়হর চাষ কেমন হয়েছে এবছর? অড়হর চাষ মোটামুটি ভালো হয়েছে। কোনো ধরনের সমস্যা হয়েছিল কি? না, কোনো সমস্যা হয়নি। না, প্রতি বছরই তো অড়হর চাষ করেন, এবছর উৎপাদন কেমন পাবেন? এবছর আগের বছর থেকে কিছু ভালো। অড়হর চাষটা কিভাবে করেছেন? অড়হর চাষটা প্রথমে একবার চাষ হাল বহেছিল ট্রাক্টরে, তারপরে বোনা হয়েছিল। তো আপনি কতটুকু উৎপাদন এখন পেয়েছেন আনুমানিক বলতে পারবেন? আনুমানিক বলতে পারে মোটামুটি কাঠা 4 ছিল, 16 হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম হীরালাল গড়াই। আপনি কি চাষ করেন? আমি গম চাষ করেছি আর সূর্যমুখী করেছি। আর বছর আমি 33 শতক গম চাষ করে 4.5 কুইন্টাল গম হয়েছিল আমার জমিটাতে। আর এই বছর মনে হচ্ছে আরও বেশি হবে, গাছ আরও ভালো হয়েছে। সূর্যমুখী গাছটা আমার 3 ফুটের মতন উচ্চতায় হয়েছে, তা একটু নামি করে লাগানোর জন্যে মানে এখন গাছটা এই সিয়াত দিনছি, এক সিয়াতের পর 7 দিনছি। আচ্ছা, আপনার গম চাষ বললেন খুব ভালো হয়েছে। গম কিভাবে করেছেন আপনি? চাষ পদ্ধতি বলেন যদি। গম চাষে প্রথমে আমরা ট্রাক্টর দিয়ে বাঁয়ে নিয়েছিলাম ক্ষেতগুলা, তারপরে গমটা ওই বতরে বুনে দিলাম, বুনে দিয়ে সেয়াত করে দিলাম, সার টার দিয়ে বুনে দিলাম, দিয়ে সেয়াত করে দিলাম। সেয়াত করার পর গমটা আমাদের ভালো বেরোয় ওইরকমভাবে বুনলে। গমের ক্ষেত্রে জলসেচ কিভাবে দেন আপনারা? জল সেচ আমরা ওই 20-21 দিন পরে একবার সেচ দিই, তারপরে ওই চাপান সারটা দিই, ইউরিয়া সারটা। আর এরপরে চাপান সার কি পরিমাণে দেন? চাপান সার আমরা 2 কেজি হারে দিই, মানে কাঠাতে মানে 5 শতকে এক কাঠাতে আমরা ওই 2 কেজির মতন সারটা দিই। এবার উৎপাদন ভালো হবে বলে মনে করছি। হ্যাঁ, এবছর আমাদের গম ভালো হয়েছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুধাময় মাঝি। কি চাষ করেছেন? মোটামুটি সব রকমই চাষ আছে। ধরুন গম আছে, এখন বর্তমানে গম আছে, তিল আছে, সূর্যমুখী আছে, ছোলা আছে। চাষের ক্ষেত্রে কি ধরনের কোনো অসুবিধা আপনার রয়েছে কি? অসুবিধাটা দেখছি, মনে করুন আমরা ভাবছি যে চাষটা কম হওয়ার জন্য হয়তো মাটির পরীক্ষা করা দরকার, বুঝলেন? সেই জন্য আমরা এখানে যে রণমহল বলে একটা জায়গা আছে না, ওই যে সমবায় নাকি আছে, সময়িতা মাঠ, ওখানে আমরা কিছুদিন আগে পরীক্ষা করিয়েছি, বুঝলেন? ও পরীক্ষা করা খুবই দরকার। ওই জন্য আমরা আগামী মরশুমে এই কিছুদিন পরে সমস্ত মাটি পরীক্ষা করে করবো এবং তাতে মনে হয় সুফল পাবো। আচ্ছা, ঠিক আছে। আমরা বিশেষজ্ঞর কাছ থেকে আরও বিস্তারিত জানবো কিভাবে ওরা মাটি পরীক্ষা করা কেন জরুরি এবং মাটি পরীক্ষা করলে কৃষক বন্ধুদের কী কী লাভ হতে পারে। খুব ভালো লাগছে যে কৃষক বন্ধু নিজ মুখে মাটি পরীক্ষার কথা বললেন এবং উনি মাটি পরীক্ষা করেছেন এবং এবছর যেটা আরও প্রতিটা প্লট থেকেই প্রায় মাটি নিয়ে ওনারা মাটি পরীক্ষার পরিকল্পনা করছেন। তো আমাদের সরকারি ব্যবস্থাপনাতেও যেটা বাঁকুড়াতে সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে, কৃষক বন্ধুদের অনুরোধ করব যে আমাদের কৃষি প্রযুক্তি সহায়ক বন্ধু এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ব্লক যিনি আছেন তাদের মাধ্যমে যদি মাটি আমাদের বাঁকুড়ার যেটা পরীক্ষা কেন্দ্র আছে সেখানে যদি কৃষক বন্ধুরা পাঠান, সেখানে বিনা পয়সায় পরীক্ষা করে দেওয়ার ব্যবস্থা আছে। এবং কৃষক বন্ধু যে সংস্থাটির কথা বললেন ওনারা ওখান থেকেও কিছু মাটি পরীক্ষা করিয়ে নিতে পারেন। কৃষক বন্ধুদের আমরা যেটা অনুরোধ করব যে কৃষি প্রযুক্তি সহায়কের উপস্থিতিতে যেটা বিজ্ঞানসম্মতভাবে মাটির নমুনা যেটা নেওয়া হয় সেটা যেন নেন। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের এই সব এলাকায় বাঁকুড়া জেলার প্রায় সর্বত্রই সয়েল অ্যাসিডিটি একটু হাই, অর্থাৎ পিএইচ লো, এবং জমিতে আমাদের যেটা যদি মাটি পরীক্ষা করা হয় এবং ব্যাপক হারে করা হয় তাহলে আমরা বুঝে নিতে পারবো যে জমির অ্যাকচুয়াল যেটা অম্লতার মান কী রকম আছে এবং জমিতে যেটা নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সাধারণভাবে যেটা করা হয়, নাইট্রোজেনটা পরীক্ষা করা হয় অর্গ্যানিক কার্বনের মাধ্যমে। তো এইটার মাধ্যমে আমরা একটা জমির স্বাস্থ্য সম্বন্ধে একটা আমাদের সম্যক ধারণা হয়ে যাবে এবং কৃষক বন্ধুরা সেই মাটি পরীক্ষার ফলের ভিত্তিতে তাদের যেটা ফার্টিলাইজার শিডিউল সেটা তৈরি করে নিতে পারবেন। যদি অম্লতা বেশি থাকে তাহলে চুন বা চুনগোত্রীয় পদার্থ প্রয়োগ করে জমির অম্লতাকে কমাতে পারবেন এবং সেখানে ফার্টিলাইজারের যেটা এফিকেসি সেটা অনেক বেড়ে যাবে। ফলে একটা
সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করে এখানে যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেখানের মাটি পরীক্ষা করে সয়েল হেলথ চার্ট তৈরি করে যদি আমরা কৃষির পরিকল্পনা করে থাকি তাহলে কৃষক বন্ধুদের একদিকে যেমন অনেকটা অর্থের সাশ্রয় হবে, অর্থাৎ যদি দেখা যায় যে কয়েকটা যেমন এনপিকের মধ্যে কোনো একটা পদার্থ একটু হাই লেভেলে আছে তাহলে সেই ফার্টিলাইজার স্বাভাবিকভাবেই কম লাগবে, যেটা লো আছে সেটা একটু বেশি দিয়ে, এবং একটা বিজ্ঞানসম্মত যে ফার্টিলাইজার চার্ট আমরা যদি জমির স্বাস্থ্যের যে কার্ড সেটা যদি না থাকে সয়েল হেলথ কার্ড চাষির ক্ষেত্রে তাহলে আমরা মাঝারি মাপের যে ফার্টিলাইজার ডোজ সেটা রেকমেন্ড করি, কিন্তু যদি ফার্টিলাইজারের যেটা রেকমেন্ডেশন চার্ট যেটা সয়েল হেলথ কার্ড থাকলে একদম অ্যাকচুয়াল ফার্টিলাইজার রেকমেন্ডেশনটা করা যাবে এবং কৃষক বন্ধু যথেষ্ট উপকৃত হবেন। দিনে দিনে সারের দাম বাড়ছে, কৃষক বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাটি পরীক্ষা করে যদি সার প্রয়োগ করেন তাহলে তাদের অনেক অর্থনৈতিক সাশ্রয় হতে পারে। যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? উজ্জ্বল মাঝি। কি কি চাষ করেন? চাষ সব রকমই চাষ আছে কম বেশি করে। এবছর কি চাষ করেছেন? এবছর চাষ সব রকমই আছে, মানে গম, সূর্যমুখী, সরষে, মসুর, তিসি সব। মুসুর চাষ করেছেন, মুসুর তো উঠে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, উঠে গেছে। কেমন উৎপাদন হয়েছে? মসুর উৎপাদন এবছর কম হয়েছে, কারণ আমাদের কার্তিক মাসের শেষ টাইমটা একটা জল হয়ে গেছিলো, মাটির বতার পাওয়া যায়নি, তার জন্য আমরা পৌষ মাসে মসুর চাষ করেছিলাম, তার জন্য ফলন কম হয়েছে। অন্যান্য বছর বেশি হয়েছে? অন্যান্য বছর অনেক বেশি হয়। এছাড়া এখন এই খরার মরশুমে কি চাষ করবেন বলে ভাবছেন? এই মরশুমে চাষ আমাদের এখানে খসটা চাষ করা হয়। কিভাবে করা হয় এটা? এভাবে মাটি প্রথমে সেচ করা হলো, তারপর লাঙ্গল দেওয়া হয়, লাঙ্গল দেওয়ার দুবার লাঙ্গল দেওয়ার পর সার বীজ বোনা হলো, তারপর হাল দিয়ে ঢাকানো হলো, হাল দিয়ে ঢাকানোর পর 20 থেকে 25 দিনের মধ্যে সেচ দেওয়া হয়, সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে চাপান দেওয়া হয়, এভাবে চাষ করা হয়। উৎপাদন কেমন হয়? উৎপাদন একরে মোটামুটি আমাদের এখানে খুব ভালো হলে একরে 2-3 কুইন্টাল 4 কুইন্টাল হয়। বাজার কেমন কোথায়? বাজার আমাদের এখানে মেজিয়া বাজার, তো বাজার আমাদের ঠিক নেই, দামের কোনো ইয়ে নেই, কম বেশি। কেমন দাম হয়? দাম এখন মোটামুটি খসটার বাজার আছে 30 টাকা কিলো আর কি। তো এই যে চাষ করছেন আপনার সংসার চলছে? হ্যাঁ, চাষের থেকে সংসার চলে, তো খুব ভালোভাবে চলে না, চাষের খরচ বেড়ে গেছে। হ্যাঁ, খরচ বেড়েছে। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম উত্তম ভান্ডারী। কি চাষ করছেন? আমি সূর্যমুখী, খসলা, গম, সরষা, ধনিয়া, সবজি সবই আমার অল্প স্বল্প আছে। ধনিয়া কতটুকু জমিতে করেন? ধনিয়া মোটামুটি 3-4 কাঠা মতো জায়গা ধনিয়া চাষ করি। বাজারে বিক্রি করেন কি? বিক্রি হয়, ওখানে বাজার রেট আছে 3500-3600 টাকা রেট থাকে। মোটামুটি দাম পান? উৎপাদন কেমন হয়েছে? খুব ভালো হয়, প্রায় কাঠায় প্রায় 15-20 কিলো পর্যন্ত আমাদের ফলন হয়। কখন লাগাতে হয় ধনিয়া? ঠিক কার্তিক মাসের থেকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি অবধি ভালো হয়, আর যত লেট হয়ে যায় তত ফলন আমাদের কমে যায়। তো এবছর কেমন উৎপাদন হয়েছে? খুব ভালো ধনিয়া উৎপাদন হয়েছে। আচ্ছা, এই এখন আপনি কি চাষ করবেন? এখন আমাদের তিল বুনানো চলছে, যেটা আমরা খসলা বলি আমাদের ভাষায়, তিল বুনানো চলছে। আচ্ছা, তিল চাষ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় কি? না, তিল চাষ করতে আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের মাটি ভালো, আমাদের ফলনও ভালো হয়। ধন্যবাদ। আপনার নাম? বাদল বারোই। আপনি কি চাষ করেন? আমি গম চাষ করেছি আর সূর্যমুখী। আচ্ছা, আপনার চাষের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কি? না, সমস্যা একটা নাই, কিন্তু আমরা 3বার হাল বোয়ার পর আমরা তারপর গমটা ভেজিয়ে ছড়িয়ে দেওয়ার পর আমরা তারপর ওই ছড়িয়ে হাল মেয়ে তারপর আবার আমরা মদে গমটা ঢাকা দেওয়ার পর তারপর গম বেরোলে মোটামুটি 20-25 দিন পর আমরা সেচ দিই। আচ্ছা, মানে এতে কোনো অসুবিধা হয় না? না, অসুবিধা কিছু হয় না। কিন্তু আপনার নাম কি? বাদল ভান্ডারী। আপনি কি চাষ করছেন? আমরা সূর্যমুখী, গম আর মুসুর আর সরষে। আচ্ছা, তো এই যে এবার চাষ করেছেন যা তার মধ্যে কোনো সমস্যা রয়েছে কি? না, সমস্যা নাই, সমস্যা এবছর আমাদের মোটামুটি একটু জলের সমস্যা হয়েছিল, তারপর আড়াআড়ি থেকে সেটা সারানো হলো, দিয়ে আবার এই হয়েছে, আর আমাদের ফসল ভালো হতো। সমস্যা বলতে এই সমস্যা। আচ্ছা, এই যে চাষ করছেন
আপনারা আগেও অনেক দিন ধরেই তো চাষ করে আসছেন, আগে যেভাবে চাষ করছেন এখন তো চাষের আপনার ধারা কিছুটা পরিবর্তন হয়েছে, তা কেমন মনে হয় এই পরিবর্তনটা কি ভালো? হ্যাঁ, পরিবর্তন ভালো এবং আরও আমাদের কৃষি আরও মানে চাষ করার জন্য এগিয়ে এসছে, তারা চাষ করতে আগ্রহী আছে। আচ্ছা, আপনারা কি জৈব সার ব্যবহার করছেন আর রাসায়নিক সারই ব্যবহার করছেন? জৈব সারও দিয়ে রাসায়নিক সারও দিই। জৈব সার কি পরিমাণ ব্যবহার করছেন? আমাদের মনে করি এত তো মেপে দিই না, গোবর সার দিই আমরা। হ্যাঁ, আমরা এখন বিস্তারিতভাবে জানবো যে চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা রাসায়নিক সারের বিকল্পে বা পরিবর্তে কি পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন এবং কিভাবে এই জৈব সার রাসায়নিক সারের পরিবর্তে কিভাবে ব্যবহার করতে পারেন সে সম্বন্ধে জানবো আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষক বন্ধুরা এখানকার জৈব সার ব্যবহার করেন প্রায় প্রত্যেকেই, এবং এটা একটা চাষের বাসের পক্ষে খুবই শুভ লক্ষণ। অর্থাৎ অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করা, তার সাথে ইনঅর্গ্যানিক ফার্টিলাইজারের সুষম ব্যবহার, এটাই উন্নত কৃষির একটা সোপান। ফলে কৃষক বন্ধুদের আমরা যেটা অনুরোধ করব, এই গ্রামে আমরা ট্যাভার্সিংয়ের সময় দেখেছি অনেক গরু ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, ফলে এখানে কৃষক বন্ধুদের অর্গ্যানিক যে ম্যানিওর তার একটা ভালো সোর্স রয়েছে। গ্রামে প্রচুর গাছ আছে, তো কৃষক বন্ধুদের আমরা যেটা বলবো যে ফর্টিফিকেশন অফ অর্গ্যানিক ম্যানিওর, অর্থাৎ কৃষক বন্ধুরা আমরা একটা জিনিস খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে কৃষক বন্ধুরা যে সারটাকে রাখছেন বাড়ির পাশে, সেটা কিন্তু একটা সমতল জায়গায় উঁচু করে ঢিপি করে রাখছেন। এটা অর্গ্যানিক যেটা ম্যানিওর, সেটা যেটার এনপিকে কন্টেন্ট, সেটাকে কিন্তু ব্যাপকভাবে কমিয়ে দেয়। আমরা কৃষক বন্ধুদের যেটা অনুরোধ করব, ওনারা আপনাদের বাড়ির পাশে একটা 10 ফুট বাই 10 ফুট গর্ত করুন, সেটার গভীরতা হবে 3 ফুট, এবং এই গর্তটার নিচে আপনারা একটা পলিথিন পেতে দেন, যেটা ঢালাইয়ের পলিথিন, কম দামি, সেটা পাতলেই হবে। এবং পলিথিনটা পেতে দেওয়ার পরে ওই গর্তের মধ্যে গোবরটা ফেলুন। এতে হবে কি যে সার ধোয়া জল যেটা, সেটা পলিথিন চুইয়ে যাবে না এবং ওই গোবরের মধ্যেই থাকবে। ওর মধ্যে খড়কুটো, পাতা এগুলোও ফেলুন, এবং একটা নির্দিষ্ট স্তরে, অর্থাৎ 3 ফুটের যখন 1 ফুট ভরে গেল, সে 10 ফুট বাই 10 ফুট জায়গায় আপনারা সিঙ্গেল সুপার ফসফেট 2-2.5 কেজি এনে ছড়িয়ে দেন, এবং সামান্য করে জল দিয়ে দেন 2-3 বালতি। এরপরে জলটা দেওয়ার 2-3 দিন পরে সারটাকে ওই উচ্চতায় উল্টে দেন, কোদাল দিয়ে কেটে উল্টে দেন, এতে ওর যেটা পচন খুব ভালো হবে। তারপর ওই গর্তটাতে আবার সার ফেলুন। এরপরে 2 ফুট, 1 ফুট যখন ভরে গেল, তখন আরও 2.5-3 কিলো সিঙ্গেল সুপার ফসফেট দেন, এবং ওই গর্তটার মধ্যেই বাড়ির যে আবর্জনা, অর্থাৎ প্লাস্টিক অবশ্যই নয়, প্লাস্টিককে সবসময় আলাদা জায়গায় করবেন, যতটা কম ব্যবহার করবেন। যে কোনো পাতা যেটা ব্যবহৃত হবে, বাড়িতে আশেপাশে যদি সুবাবুলের গাছ থাকে বা অন্যান্য যদি পাতা যেগুলো পড়ছে, সেগুলো ওই গোবর গর্তের মধ্যে ফেলুন, এবং 1 ফুট হয়ে গেলে, ভর্তি হয়ে গেলে, সেটাকে কোদাল দিয়ে উল্টে দেন। এর পুরো 10 ফুট বাই 10 ফুট এবং 3 ফুট এই উচ্চতায় ভরতে আপনারা দেখবেন যে প্রায় আপনার 6 মাস লাগছে। এইরকম যদি মানে 6 মাস পরে পুরো গোবরটা তৈরি হওয়ার পরে এটাকে তুলে নেন এবং জমিতে সরাসরি প্রয়োগ করুন। গোবর সার জমিতে কখনো গাদা করে রাখবেন না। এতে হয় কি, রোদ, জল, হাওয়া, এই যে হাওয়া বইছে, পুরো সারের যেটা সার বস্তু উড়ে যায়। আপনারা যেটা জমিতে লাঙল দিয়ে প্রয়োগ করেন, সেটা অসার ছাড়া কিছুই নয়। ফলে সারের যেটা সারত্ব, সেটাকে বজায় রাখুন। একজন কৃষক বন্ধু যদি এই ধরনের 2টো কম্পোস্ট পিট করেন, তাহলে আমাদের যেটা অ্যাসেসমেন্ট, তাহলে কৃষক বন্ধু এই অর্গ্যানিক সার জমিতে যেটা প্রয়োগ করবেন, তার সাথে বর্তমানে যে পরিমাণে রাসায়নিক সার প্রচুর দাম দিয়ে ব্যবহার করছেন, তার অর্ধেক পরিমাণ ব্যবহার করলে, এবং কৃষক বন্ধুরা যে সয়েল টেস্টিংয়ের কথা বলেছেন, কৃষক বন্ধুর হাতে যদি তার সয়েল হেলথ কার্ডটা মজুদ থাকে, এই ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার এবং অর্গ্যানিক ফার্টিলাইজারের যেটা সুষম ব্যবহার, এটা করে কিন্তু কৃষক বন্ধু তার ইনঅর্গ্যানিক ফার্টিলাইজারের যেটা মূল্য বৃদ্ধির, সেটার যে ইম্প্যাক্ট, অর্থাৎ সেটার যে আঘাত, সেটাকে অনেকাংশে সহ্য করতে পারবেন। এবং আমরা অনুরোধ করব যে জমি যখন পড়ে থাকছে, অর্থাৎ আষাঢ় মাসের প্রথম দিকে কৃষক বন্ধুরা তাদের জমিতে
ধইঞ্চা বুনে দেন এবং এখানকার মাটি এঁটেল মাটি। ধইঞ্চা সপ্তাহ 4-5 মধ্যেই হাঁটুর যে উচ্চতা সেটা ছাড়িয়ে যাবে। সেটাকে কৃষক বন্ধুরা যদি আষাঢ়ের জ্যৈষ্ঠের শেষের দিকে বা আষাঢ়ের প্রথম দিকে লাগান, তাহলে শ্রাবণের প্রথম দিকেই ওই ধইঞ্চাটা মাটির সাথে মিশিয়ে দেন চাষ করে। ধান লাগানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে ধান লাগানোর সময় যদি ধইঞ্চা পুরোপুরি নাও পচে যায়, ধান বিশেষ করে তাতে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এবং ধইঞ্চাটাকে শুধু মাটিতে মিশিয়ে দিয়ে কাদা করে তার উপরে ধান লাগান, এতে আপনার যে জমির উর্বরতা মান প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তার সাথে অর্গ্যানিক ফার্টিলাইজার এবং ইনঅর্গ্যানিক ফার্টিলাইজারের একটা ব্যালেন্সড যেটা কম্বিনেশন আপনারা করছেন সেটাকে ব্যবহার করুন। অতি অবশ্যই চাষের যেটা উৎপাদনশীলতা সেটা বাড়বে এবং ফসলের গুণমান, তার কিপিং কোয়ালিটি অর্থাৎ বেশি দিন রাখা, ধানের দানা চকচকে হওয়া, এগুলো দেখবেন প্রবণতা বাড়ছে। সবজির যেটা স্বাদ সেটা অনেক বেড়ে যাবে। জৈব এবং রাসায়নিক সারের ব্যবহার কিভাবে করা যেতে পারে সে সম্বন্ধে আমরা জানলাম। যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম দামোদর মাঝি। আপনি কি চাষ করেন? আমি সূর্যমুখী, গম, সরিষা, তারপর মুসিনা, তারপর বাটালা বলিয়া একটা কলাই আছে ওটা, অড়হর, মুসুরি, এইসবগুলো চাষ করি। আচ্ছা, এই সমস্ত চাষ করে আপনার লাভ কেমন হয়? লাভ খুব একটা হয় না, টাইমে ইয়া হয় না। মাটি আমাদের যেমন এই বছর বর্ষার জন্য চিট মরে নাই, ফসল খুব একটা ভালো হয়নি। তারপর মাটি আমাদের মিটাল মাটি, মাটি ইয়া হয় না, 2 কাঠার বেশি হাল বওয়া যায় না শীতকালের দিন, পুরো হার্ড মাটিটা। তারপর জলের খুব কষ্ট, সেচের জন্য বেশি মার খাই। সেচের ব্যবস্থা নেই? সেচের ব্যবস্থা নেই। আচ্ছা, আর এছাড়া আপনারা যে সমস্ত জিনিস উৎপাদন করছেন তার বাজার কেমন আছে? বাজার খুব একটা ভালো নয়, দূরে বাজার আমাদের। সামনে কোনো যে সবজি চাষ করবো, সবজি বিচার এখানে কোনো ইয়ে নেই, ব্যবস্থা নেই। ধন্যবাদ। আপনার নাম? স্বপন মাঝি। স্বপন মাঝি, আপনি কি চাষ করেন? সূর্যমুখী, গম, অড়হর, আখ, তো মুসুরি। আচ্ছা, আখ চাষ করেন। তো আখ চাষের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কি? আখ চাষে অনেক সমস্যা, খাটালে অনেক বেশি। কি সমস্যা আছে? এই ধরুন জল দিতে হয়, তাহলে মাসে একটা করে সেচ দিতে হয়। উৎপাদন কেমন আছে? এবছর মোটামুটি উৎপাদন। আখের কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে কি? উচ্চতা হয়েছে ধরুন 5 ফুট থেকে 6 ফুট, একটা লম্বা। একটা না, রোগ কি হয়েছে? রোগ এই বছর রোগ দেখা নেই, আপাতত বছর রোগ দেখা দেয়নি। আচ্ছা, তো কখন লাগিয়েছেন আবার? ওটা লাগানো হয়েছে জ্যৈষ্ঠ মাসে। তো এখন ওঠার সময় চলে আসছে প্রায়। আচ্ছা, এবারে আজকাল কাটানো হবে ওটা। উৎপাদন ভালোই হবে বলে আশা করছেন? আশা করি ভালোই হইতে পারে বছর। ধন্যবাদ। আমরা চালানো হয় ধান চাষের সময়, যে যতই বলুক যে গোবর দিয়ে ইয়া দিই, রাসায়নিক সার এই সকল চাষ গালানে কেউ চালানা, টাইম নেই। সব ধান বাগাইতে বাগাইতে টাইম ফুরাই যায়। এই চাষে সব দোকানে সার দিয়ে চাষ করে। কি চাষ? এই আখ ইয়াগুলি কি বলে, সূর্যমুখী, সরিষা, গম, এই সকলগুলা কেউ গোবর সার প্রয়োগ করেই না। গোবর চাষ, গোবর কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছেই না, টাইমই নেই। টাইম পাইবে কি নেই? আমি মাঠকে রাস্তায় পাই না সইতে, কারো ধান লাগানো আছে, আমারটি হয়তো মাথায় করে কোনোরকম করে কাটিলাম, সেইটি হালটি কোনোরকম করে নিয়ে যায় গরু গলায় আড়ে আড়ে। এই চাষের মধ্যে কেউ গোবর ইয়াই করেই না, গোবর সার। আমরা জানলাম যে কৃষক বন্ধুরা নানা সমস্যার মধ্যে থেকেও ওরা চাষ করছেন, কিন্তু এখনও তাদের মধ্যে সেই ধরনের যে আসেনি যে গোবর দিয়ে চাষ করতে হবে বা রাসায়নিক সারের ব্যবহারটা কমাতে হবে। তো আমরা বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাইব যে কৃষক বন্ধুদের কিভাবে এই জৈব সারের প্রতি আগ্রহ বাড়ানো যেতে পারে। কৃষি নির্ভর করে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থান, তাদের যেটা চাষবাসের প্যাটার্ন এবং তাদের অভ্যাস, এই 3টে জিনিসের উপর নির্ভর করে। কৃষক বন্ধুদের যেটা ধান কেটে নিয়ে আসা, সময় কম পাওয়া এবং তার জন্যে জৈব সার কম দেওয়ার যেটা প্রবণতা, এটা অনেক জায়গাতেই দেখা যায়।
কিন্তু আমরা খুব লক্ষ্য করছি এখন একটা পজিটিভ দিক বিভিন্ন জায়গাতেই, যে কৃষক বন্ধুরা যেটা রাসায়নিক সার প্রয়োগ করছেন তার সাথে সাথে কনসেন্ট্রেটেড যেটা জৈব সার সেটাও প্রয়োগ করছেন, বিভিন্ন ফর্মে পাওয়া যাচ্ছে। এখন যেমন ধরুন যেটা আইসোনিয়া ফ্যাটিডা দিয়ে যেটা কেঁচো সার তৈরি করা হচ্ছে এবং সেগুলোই প্যাকেটজাত করে কৃষক বন্ধুদের বিক্রি করা হচ্ছে। এবং কৃষক বন্ধুদের মধ্যে একটা প্রবণতা আছে যে একটা প্যাকেটবন্দি সার পেলে খুব তাদের মনের একটা ভালো হয়, স্যাটিসফ্যাকশান হয়। তো এটা তো একটা ফার্মার্স প্র্যাকটিস যে কৃষক বন্ধু একটা বেশি পরিমাণ সার, এবং এটাও আমরা দেখেছি যে খুব বেশি বহন করে নিয়ে যেতে হবে বলে কৃষক বন্ধু স্ট্রেট ফার্টিলাইজার ছেড়ে দিয়ে কমপ্লেক্স ফার্টিলাইজারের দিকে ঝুঁকছেন। 10-26 এক বস্তা নিয়ে গেলে যে পরিমাণ হয় তার জন্যে এনপি এবং কে আলাদা আলাদা ফর্মে নিয়ে গেলে অন্তত 1.5 থেকে 2 কুইন্টাল নিয়ে যেতে হবে। ফলে আমরা কৃষক বন্ধুদের এই যে প্রবণতা, এই প্রবণতা লক্ষ্য করেই কিন্তু যেটা কনসেন্ট্রেটেড অর্গ্যানিক ম্যানিওর অর্থাৎ ভার্মি কম্পোস্ট এবং বিভিন্ন ধরনের হিউমাস এগুলোর কিন্তু প্রচলন হয়ে গেছে। এবং কৃষক বন্ধু সুদৃশ্য প্যাকেটে সেগুলো ইনঅর্গ্যানিক ফার্টিলাইজারের সাথে অর্গ্যানিক ফার্টিলাইজারও নিয়ে যাচ্ছেন প্যাকেটবন্দি করে এবং মাঠে দিচ্ছেন। এবং এটাও একটা সয়েল হেলথ ম্যানেজমেন্টের বড় ভূমিকা পালন করছে। এবং বর্ষার আগে কৃষকদের মধ্যে যেটা একটা প্র্যাকটিস যে একটা নির্দিষ্ট সময়ে সার বহন করে নিয়ে গিয়ে জমিতে দেওয়া, এটা দেখা যাচ্ছে। এবং এই প্র্যাকটিসটাকে আমরা উৎসাহ দিচ্ছি এবং প্র্যাকটিসটা এইভাবে করতে বলছি যে যখন জমিটা চাষ করবে তখন সার সরাসরি নিয়ে গিয়ে জমিতে দিয়ে চাষ করো। এই প্রবণতা বাড়ছে এবং আমরা আশাবাদী যে কৃষক বন্ধুদের মধ্যে ইনঅর্গ্যানিক এবং অর্গ্যানিকের ব্যালেন্সিং যেটা সেটা এসে যাবে ধীরে ধীরে। এখন অনেকটাই অগ্রগতি ঘটেছে। হ্যাঁ কি করি? হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আমরা এতক্ষণ বাঁকুড়া জেলার শালতোরা ব্লকের অন্তর্গত পাটদোহা গ্রামের কৃষক বন্ধুদের নানা সুচিন্তিত মতামত জানলাম, তাদের সমস্যা জানলাম এবং এই সমস্ত বিষয়ের উপর বিশেষজ্ঞের আলোকপাত দিলেন সাগর বন্দ্যোপাধ্যায়। আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই অনুষ্ঠান দেখছেন তারা এই গ্রামের যে সমস্ত সমস্যা, বিশেষত মাটি সংক্রান্ত সমস্যা এবং জৈব সার ও রাসায়নিক সারের সমস্যা, সে সম্পর্কে তারা অবগত হলেন কিভাবে কি করতে হবে এবং মাটি পরীক্ষা করলে কি কি লাভ হতে পারে। আশা করছি এই অনুষ্ঠান আপনাদের কৃষিকাজে অনেক সহায়তা করবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।